নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশ্ব সাহিত্যের সেরা গল্প ইংরেজিতে শোনার চ্যানেল রিডার্স রিট্রিট। যারা ইংরেজি গল্প শুনতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। আজ গল্প শুরু করার আগে একটি ঘোষণা। শ্রোতা বন্ধুদের অনুরোধে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সপ্তাহে 2টি করে গল্প থাকবে। বুধ এবং শনিবার 2টি গল্প দেব আমি। আবার বলি, শ্রোতা বন্ধুদের অনুরোধে ফেব্রুয়ারি মাসে সপ্তাহে 2টি করে গল্প থাকবে। বুধ এবং শনিবার গল্প 2টি পাবেন আপনারা। আমি এবার আমার আজকের গল্প পাঠ শুরু করছি। আমার আজকের নিবেদন নবকুমার বসুর গল্প সুবর্ণ জয়ন্তী। জানালার কাছাকাছি সোফার দিকে চোখ পড়তেই যেন ব্রহ্মাণ্ড জ্বলে গেল ইন্দিরার। অলোকেশের চোখে চশমা, সামনের নিচু টেবিলে সাদা কাগজ রেখে কি যেন লিখছেন। বাঁ হাতে খবরের কাগজ ধরা, অর্থাৎ ব্যবসা বাণিজ্য শেয়ার বাজারের খবরাখবর নোট করছেন। অথচ এদিকে ইন্দিরার মোটে দম ফেলার সময় নেই। সন্ধেবেলা আবাসনের ছাদে পার্টি, ৮০-৮৫ জনের আয়োজন। একটু বাড়াবাড়ি হয়ে গেল শেষ পর্যন্ত। অন্তত বিবাহ বার্ষিকী উদযাপনের তুলনায় তো বটেই, কিন্তু আসল উপলক্ষ তো সুবর্ণ জয়ন্তী পূর্তির জন্যই। বিয়ের 50 বছরের সেলিব্রেশনের জন্য একটু হইচই আড়ম্বর এসব কিছুই হবে না। অথচ লোকটার কোনো হেলদোল নেই। আলমারি থেকে টাকা নিয়ে ঝমর ঝমর দরজার কাছে এগিয়ে গেলেন ইন্দিরা। ড্রাইভার প্রশান্ত এসে দাঁড়িয়ে রয়েছে। 2টো লোক দিয়ে ছাদ পরিষ্কার করাবে। একটু ঘরোয়া গান বাজনা, কথাবার্তা এসবের জন্য টেবিল জুড়ে মঞ্চের মতো করা হবে। তাতে হারমোনিয়াম, তবলা, মাইক্রোফোন, ফুল এসব থাকবে। পেছনে স্ট্যান্ড আর ওই ক্যানভাসে অতীতের ছবি, নিজেদের বিয়ের শুভদৃষ্টি, মালা বদল, ছেলে মেয়েদের অন্নপ্রাশন, তাদের বিবাহ, কিছু জীবিত প্রয়াত আত্মীয় স্বজন, প্রথমবার দুজনের বিদেশ যাত্রা, এমনকি শেষে নাতি নাতনিরও ছবি শোভা পাবে। প্রশান্তর কাজ শেষ হলে কেটারারের লোক গিয়ে খাবার দাবার গরম রাখা, কাটলারি, জল, আভেন ইত্যাদি এবং বসার চেয়ারের ব্যবস্থা করবে। 8-9 বছর ড্রাইভার হিসেবে থাকতে থাকতে প্রায় ঘরের লোক প্রশান্ত। 28 বছর বয়স, অবিবাহিত, রোগা ছিপছিপে চেহারা, আন্তরিক, হাসি খুশি, শৌখিন, বিশ্বাসী। বিহারি হলেও কলকাতায় থাকতে থাকতে প্রশান্ত এখন বাঙালি। কাকা কাকিমার 50তম বিবাহ বার্ষিকীতে ওর উৎসাহই যেন সব থেকে বেশি। সকাল সকাল চলে এসছে, 3 তলার ফ্ল্যাট থেকে 5 তলার ছাদে জিনিসপত্র ওঠাচ্ছে নামাচ্ছে, দোকানে বাজারে যাচ্ছে আসছে। অথচ অলোকেশকে দেখো, যাকে নিয়ে যার জন্য এত আয়োজন, ঘটা করে বিবাহ বার্ষিকী পালন, তার যেন কোনো দায়ই নেই। এমনিতেও নিজের দৈনন্দিন রুটিনে কোনো ছেদ নেই। সকালে উঠে হাঁটতে যাওয়া, ব্রেকফাস্ট খেয়ে কাগজ পড়া, কম্পিউটার খুলে শেয়ার মার্কেট স্টাডি, দুপুরে খাওয়ার পরে বিশ্রাম, বিকেলে আসন করা, সন্ধ্যায় টিভি দেখা। কে বলবে ওবেলা এতগুলো লোককে আপ্যায়ন করতে হবে, দেখভাল করতে হবে? ওর নিজেরও তো কিছু ভূমিকা আছে, থাকা তো উচিত। 8-10 দিন ধরে দম ফেলার সময় নেই ইন্দিরার। ভেন্যু আর মেনুর কথা ভাবছিলেন তো সেই কবে থেকে। যাক, প্রশান্তর হাতে টাকা দিতে দিতে ইন্দিরা বললেন, কিরে, লোক পেয়েছিস? পেয়েছি কাকিমা। প্রশান্তর মুখে একটা মজার হাসি লেগেই থাকে সবসময়। বলল, কিন্তু লোক পেলে হবে? ছাদে শ্যাওলা ধরেছে, কেউ যদি স্লিপ করে পড়ে যায়। আবার বুড়া বুড়ি তো বেশি ও বেলা, কি না? কথাটা তেমন পছন্দ না হলেও মন্তব্য না করে ইন্দিরা বললেন, তা কি করবি তাহলে? কিছু তো একটা করতে হবে কাকিমা। নিচে ওই সিকিউরিটির লোককে বলেছি বালতি আর ঝাঁটা বের করতে।
আমি নারকোল দড়ি আর গুঁড়া সাবুন নিয়ে আসছি। ট্যাঙ্কি থেকে জল নিয়ে ঢালবে, পা দিয়ে ঘষবে আর ঝাঁটা মারবে, ব্যাস হয়ে গেল। কিন্তু তাহলে তো তোকে আবার দাঁড়িয়ে থেকে কাজ করাতে হবে, সময় পাবি এত? সেইটাই হলো কথা কাকিমা। বিরিয়ানি বানানোর লোকটাকে নিয়ে একবার মাংসের দোকানে যেতে হবে, ওদিকে সাউথ সিটির মাসির কাছ থেকে ফুলদানি আনতে হবে, হারমোনিয়াম আনতে হবে, মাইতিদার বাড়ি থেকে কার্পেট আনতে হবে, ওপদিক থেকে টেবিল। হালদার সাহেব আবার আজকেই আমাদের ইলেকট্রিক মিস্ত্রিটাকে ডেকে নিয়ে গেলেন, এবার অন্য কাউকে ধরতে হবে। কি করবি তাহলে? বাইরের উটকো লোক, দাঁড়িয়ে থেকে কাজ না করালে তো ফাঁকি মারবে রে প্রশান্ত। কাকুকে বলুন না এদিকটা দেখতে, বাকি সব আমি ম্যানেজ করে নেব। বিরক্ত চোখে একবার সোফার দিকে তাকালেন ইন্দিরা, তারপর বললেন, শুনছো, প্রশান্ত কি বলছে, তোমাকে একটু ছাদে যেতে হবে, দুটো লোক কাজ করবে, তোমায় একটু দেখতে হবে সব ঠিকঠাক করছে কি না। কাগজ থেকে নির্বিকার মুখ তুললেন অলোকেশ, বললেন, ও আর দেখার কি আছে। তারপর কি ভেবে আবার বললেন, আচ্ছা আমি যাব একবার ছাদে। কি বলবেন ইন্দিরা? নিজে থেকে যার কোনো গরজ নেই, তার ছাদে যাওয়া আর না যাওয়া একই ব্যাপার। কথা শুনলেই বোঝা যায় নেহাত দায়সারা একটা উত্তর দিলেন অলোকেশ। আসলে ওর এবার স্নানে যাওয়ার সময় হয়েছে। ইন্দিরা মুখ ঘুরিয়ে নিলেন প্রশান্তর দিকে, বললেন, শুনলি শুনলি উত্তরটা? একগাল হেসে প্রশান্ত বলল, আচ্ছা ছাড়ুন না কাকিমা, আমি সব মাল আর লোক দুখানা ফিট করে দিচ্ছি, কাকু একবার ছাদে গিয়ে দেখলেই হবে, আপনি ওসব নিয়ে বেশি পরেশান হবেন না। তুই তো বলেই খালাস, কিন্তু কাজগুলো করবে কে রে প্রশান্ত? এখনো হাজারটা ব্যবস্থা বাকি। অ্যালবাম থেকে ফটো বাছা হয়নি, কেক কাটার বড় ট্রে আর ছুরি লাগবে, তারপর ফ্রিজেও তো জায়গা করে রাখতে হবে এক্সট্রা খাবারগুলো তুলে রাখার জন্য। আপনাকে তো 4টের সময় বিউটি পার্লারে যেতে হবে, তাই না কাকিমা? নিষেধের কপট চোখে প্রশান্তর দিকে তাকালেন ইন্দিরা, ট্যারচা চোখে একবার দেখে নিলেন স্বামীকেও, তারপর বললেন, তুই চুপ কর তো, কাজের পাহাড় জমে আছে, এদিকে বিউটি পার্লার, দেখছিস তো মাধু দেরি করছে আসতে, আমাকেই তো সামলাতে হবে সব। টেনশন নেবেন না কাকিমা, আপনার বিয়ের পার্টি হয়ে যাবে। আচ্ছা আমি আসছি। দরজা বন্ধ করে ঘরে গেলেন ইন্দিরা। কি পরবেন ও বেলা? বেনারসি, কাঁথা স্টিচ নাকি বালুচরি? গলায় সীতাহার নাকি শুধু নেকলেস? আচ্ছা কানে একটা ঝুমকো দুল পরলে কেমন হয়? থাক বাবা, বয়সের তুলনায় একটু বাড়াবাড়ি হয়ে যাবে। পুরনো আলমারির ডান দিকের পাল্লা খুললেন ইন্দিরা, নিচের ড্রয়ারে টান দিতেই উপছে পড়া স্মৃতির ঝাঁপি, পুতু পুতু করে জমিয়ে রাখা কত কিছু, সেই শাড়ি, ব্লাউজ, উরুনি, সিঁদুরের কৌটো, জাঁতি, শুকনো আলতার শিশি, রং জ্বলে যাওয়া মোটা খাতার মতো অ্যালবাম, সব সাদা কালো ছবি তখনকার। টেনে বার করে আনতে আনতেই ইন্দিরার কানে বাজে সানাইয়ের শব্দ, উলুধ্বনি, শাঁখের আওয়াজ। কি খেয়ালে যে ওগুলো তুলে রেখেছিলেন কে জানে, কতবার বাড়ি পাল্টানো হলো, আলমারির মধ্যে ওগুলো যেমন ছিল রয়েই গেছে। আজকে আর কিছু না অবশ্য, অ্যালবামটা লাগবে, একটা দুটো ছবি তুলে ওই ক্যানভাসে লাগাতে হবে। ফাল্গুনের সকাল, বেলা বেড়ে যাচ্ছে চড়চড় করে, বাইরে শুকনো হাওয়ায় লুটোপুটি গাছের পাতা। দেরি হয়ে যাচ্ছে টের পেলেও অ্যালবামের এক একটা পাতা উল্টানোর সঙ্গে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে স্মৃতি, সুখ, বেদনাও কি ছিল কে জানে, থাকলেও মনে রাখার মতো নিশ্চয়ই নয়। কত চুল ছিল তখন অলোকেশের মাথায়, এই তো রাঁচিতে ট্রান্সফার হওয়ার পরের ছবি, উসরি ফলসের কাছে টিলার ওপরে পিকনিক, মুন্নি, টোটো দুজনেই কত ছোট ছিল তখন। পাতা শেষ হয়ে গেল অ্যালবামটার, পিছু হাঁটছে স্মৃতিরাও, সাময়িক হতে তবু যেন গড়িমসি করে মন। মানুষটা যেন পাল্টে গেল একটু একটু করে, কত ফুর্তিবাদ ছিল,
একই সঙ্গে কাজ, ছেলে মেয়ে, হইচই, লোকজন, দায়িত্ব পালন, কি না করেছে মানুষটা। বন্ধু বান্ধবের চোখটা আতরাত অলোকেশের সংসার করা দেখে। কবে থেকে নিজের মধ্যে বন্দী হয়ে গেল মানুষটা? নিজের মধ্যে, নাকি লেক গার্ডেন্সের 3 তলার ফ্ল্যাটে? কিন্তু তাই বা বলবেন কি করে ইন্দিরা? দায় দায়িত্ব তো এখনো পালন করে চলেছেন অলোকেশ। বাজার করা, ব্যাংকে যাওয়া, নিয়ম করে ছেলে মেয়ে, জামাই বৌমা, নাতি নাতনিদের টেলিফোন করা, খামতি নেই তো কোনো দিকে। তাহলে কি শুধু ইন্দিরারই মনে হয় লোকটা দূরের হয়ে গেছেন? কেন যে মনে হয় তিনি নিজেই কি তাহলে না? অথচ হাসি খুশি সপ্রতিভ মহিলা বলে গোধূলিয়া আবাসনে ইন্দিরার কিঞ্চিত খ্যাতি আছে বলা যায়। তার সমবয়সী অন্যান্য ফ্ল্যাটের মহিলারা যখন নিজেরা ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকেন, আটকে থাকেন, তখন ইন্দিরা একাই তো সামাল দেন সব কিছু। পুজো, পিকনিক, দোল, রবীন্দ্র জয়ন্তী, আবাসনের যে কোনো উদ্যোগ অনুষ্ঠানে প্রায় কারোর এবং কোনো কিছুর পরোয়া না করে ঝাঁপ দেন ইন্দিরা। পরে অবশ্য তার খেসারও তো দেন যথেষ্ট। কোমর ব্যথা, হাঁটু কনকন, গা গোলানো, মাথার যন্ত্রণা, ওসব তো থাকবেই। ছবি নিয়ে আলমারি বন্ধ করতে করতে কি এক গোপন কৌতুকেরই যেন আভাস ফুটে ওঠে ইন্দিরার ঠোঁটের কোণে। কি জানে বাবা, তার কর্মোদ্যোগ আর স্মার্টনেস দেখে এই বয়সে অলোকেশের আবার ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়নি তো? ডাইনিং স্পেসের কাছে আসতেই অলোকেশের মুখোমুখি ইন্দিরা। উঠে এসেছেন সোফা ছেড়ে। স্বগতোক্তির মতো মন্তব্য। সত্যি এই বয়সেও শখের বলিহারি। কেন যে এতটা বাড়াবাড়ি করতে গেলে? কাকে ইমপ্রেস করবে তুমি? লোকটা অন্তর্যামী নাকি রে বাবা? এখনই ইন্দিরা যা ভাবছিলেন, কথাটায় তো তারই প্রতিধ্বনি যেন। একটু পুলকিত বোধ করলেন বুঝি। ঠোঁটে একটু মোচড় আর মাজার দোলা দিয়ে রান্নাঘরের দিকে ঘুরতে গিয়ে বললেন, নিজেকে ছাড়া আর কাকেই বা ইমপ্রেস করবো বলো? তোমার না হয় রসকস শুকিয়ে গেছে, আমার তো তা হয়নি। হাসির মতো শব্দ করলেন অলোকেশ। বললেন, তা বটে, তাহলেও মনে রেখো 50-এর সঙ্গে 18 যোগ করলে কত হয়? দৌড়ঝাঁপ শুরু করেছ? শুধু ওষুধপত্র আর রং পালিশ কি শরীর আর বয়স ধরে রাখতে পারে? তার ওপর আবার এই খরচের ধাক্কা। মেজাজটা টং হয়ে গেল ইন্দিরার। বললেন, বয়সের কথা শুনিও না তো, আমার এনার্জি আছে, আমি করছি, আর খরচের কথাও বলবে না। তোমার পেনশনের টাকায় পার্টি হচ্ছে না, খরচ দিচ্ছে মুন্নি আর টোটো। আমারও কন্ট্রিবিউশন আছে কিছু। জানি ম্যাডাম, জানি, সবই আমার জানা। অলোকেশ হাসলেন। তারপর বললেন, ছেলেমেয়েরা থাকলে একটা কথা ছিল, একা একা ধকল নিচ্ছ বলেই বলা। কি আর করা বলো, ধোকা আর পাচ্ছি কোথায়? পেলেও কি আর তুমি আমার কথা শুনবে? তোমার এখন সুবর্ণ জয়ন্তী সেলিব্রেট করার বাই চেপেছে, তাই একটু রুয়ে শোয়ে লিমিট রেখে করলে ঠিক ছিল। একেবারে গন্ধমাদন আয়োজন করে ফেললে। কথাটার মধ্যে যে একটু সত্যের স্পর্শ আছে ইন্দিরা জানেন, কিন্তু এখন আর তা কবুল করেন কোন মুখে? বরং নিজের ঝাঁঝটা বজায় রেখে বললেন, করেছি তো করেছি, তোমার গায়ে তো আর আঁচড় লাগেনি। ছাদে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়িয়ে যেন নিজের মনে অলোকেশ বললেন, লাগলেও কি তুমি আর দেখতে পাও? কাজের দিনে সময় দৌড়োয়, চোখের পলকে সরে যায় ঘড়ির কাঁটা। দুপুরবেলা ঘর অন্ধকার করে এসি চালিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারলে ভালো হতো। একটু ভাত ঘুম দিয়ে নেবেন ভেবেছিলেন, কিন্তু তার হলো কোথায়? যতবার বালিশে মাথা রাখেন, হয় মাধু, নয় প্রশান্ত, নয় কেটারারের লোক, এমনকি টেলিফোন ধরার জন্য উঠতে হলো ইন্দিরাকে।
সব ব্যবস্থা গোছগাছ সেরে রাখলেও এটা সেটা তার নির্দেশ আর অনুমতির জন্য সবাই তাকে ডাকতে থাকে। কি করবে ইন্দিরা? ছাদের উপর পাটি বলেই হ্যাপা বেশি, রাজ্যের জিনিস সব টেনে টেনে তোলা। প্রশান্ত আর লোকজনরাই করছে, তাহলেও খোঁজার নজর তো রাখতে হচ্ছে ইন্দিরাকে। বার কয়েক ওঠানামাও করতে হলো। ব্যাপারটা শুধু লোক নেমন্তন্ন করে খাওয়ানো তো নয়, স্টার্টার খাওয়ার পরে গান বাজনা, কিছু কথাবার্তা, একটু রঙ্গরসিকতাও হবে। নিচের ফ্ল্যাটের অপু ব্যানার্জি পুরনো দিনের আধুনিক গান গাইবেন। ইন্দিরার বোনের বর, গায়ক না হলেও প্রেম পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত গাইবে বলেছে। আরেক জামাইবাবু গিটার বাজাবেন। বয়স্কা দু একজন স্মৃতিচারণ করবেন। এমনকি অলোকেশও শেষ পর্যন্ত রাজি হয়েছেন নিজের বিবাহ এবং 50 বছরের বিবাহিত জীবন নিয়ে দু চার কথা বলতে। স্বাভাবিকভাবেই এই ব্যাপারে আবার কিঞ্চিত চাপা উদ্বেগ আছে ইন্দিরার। পুরুষ মানুষের কাণ্ডজ্ঞান কি বলতে আবার কি সব ফাঁস করে বসে কে জানে। তাকেই মনিটর করতে হবে সব। তারপর ভুরিভোজ তো আছেই। 6টা বিল্ডিংয়ের ফ্ল্যাট বাড়ি, এক এক বিল্ডিংয়ে 8টা করে ফ্ল্যাট। এনআরআইদের বাদ দিলে অধিকাংশ ফ্ল্যাট থেকেই একজন অথবা দুজন নিমন্ত্রিত। বাদ বাকি রইল কিছু আত্মীয় স্বজন, বাইরের বন্ধু আর অল্প কয়েকজন কাছের মানুষ। 6:30টার মধ্যেই নিঃশব্দে ফেসিয়াল আর কেশবিন্যাস সেরে ফ্ল্যাটে ঢুকে পড়লেন ইন্দিরা। ঘরে ঢুকে ঘুরিয়ে ফিরিয়ে আয়নায় নিজেকে দেখলেন। না, মন্দ কি? 2000 টাকা নিয়েছে বটে গল্ফ গ্রিনের তনুশ্রী পার্লার, কিন্তু বয়সের অনেক গোপন রেখা, ভাঁজ, দাগ মুছে দেওয়ার চেষ্টাও করেছে। শ্রম, উদ্বেগ, ক্লান্তির কালিমা আপাতত বোঝা যাচ্ছে না। স্টেপ কাট চুলেও কপালের কিছুটা ঢাকা পড়েছে। গুড়ের মালাটা নয় লাগাবেন পরে। চাঁদনি রাত বলেই শেষ পর্যন্ত ক্রিম রঙের ওপর গোলাপি কলকা দেওয়া বোমকাইটা পরাই সাব্যস্ত করলেন ইন্দিরা। 7:30 থেকে অতিথিরা আসবেন। অলোকেশ শেষ পর্যন্ত ধুতি পাঞ্জাবি পরতে রাজি হওয়ায় নিশ্চিন্ত বোধ করলেন ইন্দিরা। ফ্ল্যাট থেকে চোখে পড়ল পরিষ্কার আকাশ আর শুক্লপক্ষের দ্বাদশীর চাঁদ। আবহাওয়া, আয়োজন, সাজ, সুগন্ধ সব মিলে বয়স নয়, সুবর্ণ জয়ন্তী, বিবাহ বার্ষিকী উদযাপনী প্রধান হয়ে উঠল। অলোকেশের একটু আবেগ উচ্ছ্বাস দেখতে পেলে মনটা খুশি হতো, কিন্তু কি আর করা যাবে? লোকটা অমনি হয়ে গেছে, নিষ্পৃহ, কাঠখোট্টা, একাল সেরে। এটা সেটা করছে বটে, অতিথি আপ্যায়নও করছে, কিন্তু সেই উথলে ওঠা আনন্দ আর মজাটা যেন অনুপস্থিত। খোলা ছাদে ঝিরিঝিরি বসন্তের হাওয়া, বাঁধ ভেঙেছে চাঁদের হাসি, তার সঙ্গে মিশে গেছে অতিথিদেরও হাসি মশকরা। রেলিং আর আলসের গায়ে চিকিমিকি টুনি বাল্ব, রজনীগন্ধার গন্ধ, পকোড়া, চা, কফি। অপু গাইছেন তুমি যে আমার, ওগো তুমি যে আমার। 50 বছরের বিবাহ বার্ষিকীতে স্মৃতিচারণের মানুষ কমই থাকেন। দু একজন বেঁচে থাকলেও তাদের স্মৃতিশক্তি টনটনে থাকে না তেমন। ইন্দিরা নিজেই উচ্ছ্বাসের বশে কিছু পুরানো রোম্যান্সের কথা বলে ফেললেন। অলোকেশ বললেন বটে, তবে বললেন যেমন ওই স্বামীরা স্ত্রীদের সম্পর্কে বলে থাকেন, একসঙ্গে ঘর করলে বোঝা যায় আমার স্ত্রীরত্নটি কত রঙিন। কিন্তু যাক, খুব বেশি বর্ণময়তার ব্যাখ্যা দিলেন না। কেক কাটা, মালা বদল সব হলো। তারপর উলুধ্বনি, ফটো তোলা, তারপর কবজি ডুবিয়ে বিরিয়ানি, ফ্রাই, চিকেন কারি ইত্যাদি ইত্যাদি। কোথা দিয়ে যে ঘণ্টা চারেক সময় কেটে গেল বোঝাই যায়নি। বোঝা গেল ফাঁকা হয়ে যাওয়ার পরে। অতিথিরা বিদায় নিয়েছেন, কাজের লোকজন খাওয়া দাওয়া সারছে। ডাঁই করা বাসন, কাগজের প্লেট,
উচ্ছিষ্ট সরিয়ে নিয়ে যাচ্ছে কেটারারের ছেলেরা। টুনি বাল্ব খুলে নিয়ে গেছে ইলেকট্রিশিয়ান। কার্পেট, চাদর, ফুলদানি, তোড়া সব নামিয়ে রেখেছে মাধু আর প্রশান্ত। হারমোনিয়াম, তবলা, মাইক্রোফোন সব চলে গেছে। তদারকির শেষ পর্যায়ে আসল ধকল এবার টের পেলেন ইন্দিরা। কোমর ভেঙে আসছে, হাঁটুর ব্যথায় আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। সিঁড়ি ভেঙে 3 তলা পর্যন্ত নামতে পারবেন তো? এদিকে টাকা পয়সা সব মিটিয়ে দেবেন বলে ঠিক করে রেখেছেন। হাতে ক্যাশ টাকার বটুয়াও রয়েছে। একটু বসতে গিয়ে দেখলেন সব চেয়ারগুলো নামিয়ে ফেলা হয়েছে। অগত্যা কার্নিশের ধারে সামান্য উঁচু সিমেন্টের ছোট মঞ্চটার উপরেই বসে পড়লেন ইন্দিরা। চোখে চশমা লাগিয়ে টাকা পয়সাও মিটিয়ে দিলেন সব। সবাই চলে গেল। কি করবেন তিনি এখন? উঠতেই তো পারছেন না। অলোকেশ তো নিশ্চয়ই দাঁত মেজে জামা কাপড় ছেড়ে এতক্ষণে বিছানায় শুয়ে নাক ডাকছেন, কিন্তু মাধু বা প্রশান্তও কি একবারও ছাদে আসবে না? শরীরটা যে বেকায়দা মনে হচ্ছে। নিজে নিজে ওঠার চেষ্টা করতেই শুল বিঁধছে কোমরে, পা দুটো কাঁপছে যে। রাত নিশুত হয়ে এসেছে। টুপিয়ে পড়ছে দুধ জ্যোৎস্না। মাতাল হাওয়ায় শিরশিরানি। একটু ভয় ভয় করছিল ইন্দিরার। মাথা ঘুরছে। ও মা, লোকটা এখনো ধুতি পাঞ্জাবিও ছাড়েনি। অলোকেশকে ছাদে আসতে দেখে কি এক বিস্মিত আবেগে যেন ফেসে গেলেন ইন্দিরা। দেখে তো মনে হচ্ছে না ক্লান্তি কিংবা কোনো বিরক্তি নিয়ে উঠে এসেছেন অলোকেশ। একটু যেন হাসির ভাব মেখেই সামনে দাঁড়িয়ে হাত বাড়ালেন। ছুকে বললেন, উঠতে পারবে নাকি ধরবো? এসো দেখি। দেরি দেখেই বুঝেছি আমি। বলতে বলতে নিজে থেকেই প্রায় কোমর ধরে দাঁড় করিয়ে দিলেন অলোকেশ। তারপর এক হাতে বেড় দিয়ে ইন্দিরার এক হাত নিজের কাঁধে তুলে নিলেন অলোকেশ। পা বাড়িয়ে বললেন, চলো, আস্তে আস্তে এসো, কোনো ভয় নেই, অনেক খেটেছো একা একা, এবার আমি যা বলবো তাই শুনবে। অলোকেশের গায়ে ভর দিয়ে ছাদ পার হতে হতে ইন্দিরা দেখলেন আকাশের তারারা হাসছে। ভয় আর ব্যথা ভুলে হাসি পাচ্ছে ইন্দিরারও। মনে হলো সুবর্ণ জয়ন্তীর রাতে ছাদ থেকে সিঁড়ির পথটা যদি আরো দীর্ঘ হতো তাহলে বেশ হতো। শুনছিলেন নবকুমার বসুর গল্প সুবর্ণ জয়ন্তী। আবার ফিরব নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন। নমস্কার।